একের পর এক চমক দেখিয়ে চলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই বসে আছেন একজন অতিথির অপেক্ষায়, সঙ্গে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন তার সফর সঙ্গীরাও। তারপর শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশের পর যেমনি করে সব শিক্ষার্থী দাঁড়িয়ে যায়, তেমনি করে দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদী সহ উপস্থিত সবাই। ডাক্তার ইউনূসের মতন লোক যদি এই দেশ যদি শান্তি না করতে পারে, কোনো দলীয় শান্তি করতে পারবো না। ওর মতন ভালো মানুষ এই পৃথিবীতে নাই। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়েই তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। কোন দেশ ছোট কোন দেশ বড় এইটা বিচারের দিন শেষ। দেশকে চালাচ্ছে সেটাই হলো মেইন। দেখেন না, বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল, সবাই দাঁড়ায় গেল, ইউনূস স্যার এন্ট্রি নিল। মনে হইতেছে জানেন ভিউগেল বাজতেছে, সম্রাট আসতেছে। এই হলো খেলা, এই নাম বিশ্ব নেতা। ইতিহাস নেতা জন্ম দেয় ভাই, ইতিহাস নেতা জন্ম দেয়। এই লোকগুলোর জন্য এই পান্নার মতো লোকের জন্য আবার সেই পান্নাকে দিয়ে সাপোর্ট করেন। একবার ভাবেন তো ভাই, আপনি কি পাইছেন আওয়ামী লীগ করে? বলেন কি পাইছেন? নিশ্চয়ই আপনি আওয়ামী লীগের সময় কোনো অত্যাচারিত নেতা ছিলেন না, তাহলে কিন্তু আপনি আজকে পলাতক। আর যদি আপনি বাইরে থেকে থাকেন তাহলে আপনি একজন ভালো আওয়ামী লীগার। আপনি কি পেয়েছেন? আপনার নেতারা আপনাদেরকে কি দিয়েছে? ওরা সব তো নিজেদের আখের গুছাইছে। আরে পান্না মাল খায় তার আখের গুছাইতেছে, তারে করেন আপনারা সাপোর্ট, ঠিক না ভাই? কিরে ভাই, কি খবর আছে? একটা গরম খবর। কিসের খবর? ডক্টর ইউনূসের খবর। যাই হোক প্রিয় দর্শক, একটু মজা করলাম। ঈদের পরে একটু মজা না করলে কেমন হয়? একের পর এক ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে গরম গরম খবর দিতে দিতে আমরাই হাঁপিয়ে যাচ্ছি ভাই। ডক্টর ইউনূস যে একটা জিনিস, একটা মাল, সেটা কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হয়ে যাচ্ছে। এটা কথায় আছে, কথাই নয়, কোরআনের একটা আয়াতে আছে, ওয়াতু ইজ্জু মাংতাসা ওয়াতু জিল্লু মাংতাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করেন এবং যাকে ইচ্ছা বেজ্জতি দান করেন। একটা মানুষকে যদি আল্লাহ তাআলা ইজ্জত দান করেন তাকে আসলে বেজ্জিত করা যায় না, এবং যাকে আল্লাহ তাআলা বেজ্জিত করেন তাকে সম্মানিত করা যায় না, যেটার প্রমাণ কিন্তু এখন ঘটছে। হাসিনাকে আল্লাহ তাআলা এমনভাবে বেজ্জিত করেছে যেটার ইজ্জত কেউ ফিরে দিতে পারছে না ভাই। এবং ডক্টর ইউনূস সাহেবকে একের পর এক যেই সম্মানিত করছে, এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ নিজের ইচ্ছা। তো যাই হোক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন খুব ভালো করে জানেন। দেশ থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে একের পর এক ডক্টর ইউনূস সাহেবের উপর আক্রমণ। ডক্টর ইউনূস সাহেবকে হটানোর জন্য প্রতিদিন দাবি দাওয়া মাঠ গরম করে ফেলেছিল এক সময় আওয়ামী লীগের সেই লোকজনগুলো, এবং তাদের ভিতরে ঢুকে ঢুকে বাংলাদেশকে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য নানান পায় তারা চালালো। তারপরে মাঝখানে দেখা গেল খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, একের পর এক নানান কিছু চালালো, কিন্তু অবশেষে সব কিছুতে ব্যর্থ হলো সেই বাংলাদেশ বিরোধী সেই লোকেরা, যারা বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, যারা আমার ভাই, আমার বোন, আমার সন্তানকে হত্যা করেছে জুলাই আগস্টে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তারা তো বিতাড়িত হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমরা পানা পেয়েছি। তো এবার আসুন ডক্টর ইউনূসের সফলতা নিয়ে আপনাদের সম্মুখে আসলে কিছু ভিডিও নিয়ে হাজির হওয়া। চীন সফরের পর ডক্টর ইউনূস সাহেব ব্যাংককে যে মানে বিমস্টেকের তিনি চেয়ারম্যান হয়েছেন, সেখানে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক হয়েছে, এই বৈঠককে ঘিরেই কিন্তু এখন আলোচনা চলছে, নানান ধরনের আলোচনা। সেখানে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কথা হলো, শেখ হাসিনাকে ফেরত দিন, আমরা দেশে ফিরে এনে তার আপ্যায়নের ব্যবস্থা করব। এবং ডক্টর ইউনূস যদি শেখ হাসিনাকে ফিরে পায় মোদির হাত থেকে, তাহলে বাংলাদেশে নিয়ে এসে কী ধরনের আপ্যায়ন করা হবে সেটা তো আপনাদের বলে বোঝাতে হবে না, আপনারা নিজেরাই জানেন, তাই না? আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা হলো, একের পর এক ডক্টর ইউনূস সাহেবের চমক। বিশ্ববাসী কিন্তু অবশেষে অবাক হচ্ছে যে একটা রাষ্ট্রপ্রধান কিভাবে এত দ্রুত মাত্র কয়েকটা মাসের ভিতরে এতগুলো সুসংবাদ, এতগুলো কাজ সংস্কার করতে পারে। এতদিন শোনা যাচ্ছিল একটা দল বাংলাদেশের ভিতরে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন চাই এরকম জিকির আজগার শুরু করে দিয়েছিল। ইতিমধ্যেই সাধারণ জনতা ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের ভুল বোঝাবুঝি হলেও
এবার কিন্তু সাধারণ জনতা সহ রাজনৈতিক নেতাকর্মীরা সবাই প্রায় এক প্ল্যাটফর্মে চলে আসতেছে অধিকাংশ, যে ডক্টর ইউনূস সাহেবকে আমরা আগামী 5 বছর আবারও দেখতে চাই। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকে তাহলে হয়তো আমাদের সামনের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং বাংলাদেশের জন্য আরও ভালো ভালো কিছু আমরা পাবো, আশাবাদী। যার কারণে কিন্তু এখন সবাই ডক্টর ইউনূসের ভক্ত হয়ে গেছে, ডক্টর ইউনূসের পাগল হয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আসলে বিশ্লেষণ করব না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর ইউনূস সাহেবের যে কতটা মানমর্যাদা সেই ব্যাংককে ঘটেছে, থাইল্যান্ডের ব্যাংকক শহরে, সেটা ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো ভিডিও শুরুতে তো দেখছেন, তাই না? তো চলুন তাহলে আর কথা না বাড়ে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়েই তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশুদিন সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন, সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই। একদিকে যেমন তার মন ভালো নেই, অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। কি সেই নজিরটি? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দ্বিধায় অনর্গল, তার কোনো দোভাষী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নিয়ামত, কত বড় একটি ভাগ্যবান আমরা, সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি। আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারতো না, এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো, কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে। কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত, পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে। তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে। আপনারা জানেন ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা, এটা একটা তাদের চিরাচরিত অভ্যাস এবং এখনও তারা সেটা কল্পনা করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুনভাবে এমনভাবে ধরাশায়ী হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন যখন চীন সফর করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল। এদিকে সেদিকে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের অনৈতিকতা, আপনার প্রশাসনিক দুর্বলতা, কেমন জানি একটা অস্থির স্বভাবের, সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে মোদী আপনার কি বলে শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইউনূস, জরুরি অবস্থা ঘোষণা, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল যেন কি জানি কি ঘটে যায়। কিন্তু আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদেরা ঘটিয়েছিল, পূর্বেও ঘটিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে একসাথে 64টা আপনার জেলায় বোমা হামলা, এই 63-64 জেলায় যে বোমা হামলা হয়েছিল সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে, তৎকালীন সময় খালেদা জিয়া সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আপনারা জানেন এই শেখ হাসিনা কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসাবে। অন্যদিকে আওয়ামী লীগ এবং দোসররা এবং ষড়যন্ত্রবাজরা এই চীন সফরকে সহ্য করতে পারে নাই, তারা এটাকে যে কোনো মূল্যে ভেস্তে দিতে চেয়েছে, বন্ধ করে দিতে চেয়েছে, সেটার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু দেখেন কি রবের খেলা, চীন সফর ঠিকই সুষ্ঠু সুন্দরভাবে হলো, শুধু সফর সুষ্ঠুভাবে হলো না, সেখানে এমন কিছু চুক্তি হলো যেই চুক্তিগুলোর সাথে বিনা কারণেই পূর্বে আমার দেশের জনগণ ভারতে যেতে অভ্যস্ত ছিল, যেমন চিকিৎসার জন্য স্বল্প খরচে চিকিৎসা, ভালো চিকিৎসা, এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু সেখান থেকে পিক করতাম। চীন ঘোষণা করছে তার দেশের নাগরিকদের ফ্যাসিলিটিস যেভাবে পাচ্ছে সেম খরচে বাংলাদেশের নাগরিকরা এখন চিকিৎসা নিতে পারবে। শুধু তাই না, চীন থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের জনগণ আর বাহিরে না গিয়েও চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিতে পারবে। এই বিষয়গুলো কিন্তু এখন জনতার সামনে চলে এসেছে। ভারত কিন্তু চাপা তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ আরো এখন নতুন করে ক্ষোভ তো দেখাতে আর পারছে না, নতুন করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখেন 1 লক্ষ লোক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইফতার মাহফিল করলেন সকল আপনার বাংলাদেশের এই যে রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে, এবং তাদেরকে সেখানে গিয়ে তিনি যে অভয় বাণী শোনালেন, যে বক্তব্য দিলেন, ইতিহাসের পাতায়
নতুন করে আবার তিনি নোবেল পাওয়ার মতো বক্তব্য দিয়েছেন। এবং আপনারা নিশ্চিত থাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার জীবদ্দশায় আবারও নোবেল পুরস্কার পেতে পারেন, এবং সেরকম কাজই তিনি সংগঠিত করছেন, এবং সেরকম একজন ব্যক্তিত্বই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 1 লক্ষ লোকের সামনে বলে এসেছিলেন যে আপনারা আগামী ঈদে, এই ঈদে তো আর সম্ভব নয়, আগামী ঈদে আপনারা আপনাদের নিজ বাড়িতে গিয়ে আপনারা ঈদ করতে পারবেন, কবর জিয়ারত করতে পারবেন, রোজা রাখতে পারবেন। এই যে একটা অভয়, এবং সেই ঘোষণার পরই ইতিমধ্যেই মিয়ানমার সম্মত হয়েছে প্রায় 1,80,000 বা কম বেশি তিনি এখন বাছাইকৃত লোকদেরকে তারা নিয়ে যাবেন, মিয়ানমারে নেওয়ার জন্য সম্মত হয়েছেন। বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী লীগের এই আমলে এরকম একটা চুক্তি, এরকম একটা বাস্তবায়ন, রূপান্তর কেউ করতে পেরেছে, দেখাতে পেরেছে? পারে নাই। শুধু মুখের ভুলি দিয়ে, মুখের আওয়াজ দিয়ে জনগণকে ভুলভাল বুঝিয়ে রাখা হতো। আর সেই সময়ও এই মানুষগুলোকে এখানে স্থান দিয়ে তখন টার্গেট ছিল যে কোনো মূল্যে কোনো একটা নোবেল জয়ী হওয়া যায় কিনা। আসলে পরিকল্পনা করলেই নোবেল জয়ী হওয়া যায় না। নোবেল জয়ী হতে হলে নিজের মনের ভিতরের সেই অবস্থানটাও থাকতে হয় নোবেল জয়ী হওয়ার মতো মানের। আপনি যেই নেতাকে টুস করে ছেড়ে দিয়ে পদ্মা সেতু থেকে মেরে ফেলবেন, সেই নেতার মুখ থেকে আপনার বিরুদ্ধে একটা শব্দচয়ন হয় নাই যে আপনাকে টুস করে ফেলে দিবে, ছেড়ে দিবে। যাই হোক বন্ধুরা, আমার আজকের এই সকল সামগ্রিক কারণে এখন নরেন্দ্র মোদী বাধ্য হচ্ছে যে আজকের এই বাংলাদেশের সাথে সম্পর্ক আবার কিভাবে উন্নতি করা যায়, কিভাবে তারা আমাদের কাছাকাছি আসতে পারে, তার একটা নজির তিনি স্থাপন করতে চান। এবং সেই নজির স্থাপনের কারণেই গত এই যে 2 দিন আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের যে ওঠা বসা, সেটা পরিলক্ষিত হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা যেভাবে এখন সম্মান করার জন্য একেবারে বিদিক হয়ে যাচ্ছে, এটা প্রমাণ করে যে তারা ভুল বুঝতে পারছে। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, ভারতের সাথে দাদাগারি করে যারা ইউনূসকে সরাবেন বলে ভাবছেন, কোনোদিন সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকার ততদিন থাকবে, তবে তিনি একটি সম্মানজনক অবস্থানেই থাকবে। তিনি কখনোই জোর করে ক্ষমতায় থাকবে না। আমার তো বিশ্বাস তিনি জুনের মধ্যে নির্বাচন চেয়েছেন, তিনি জুনের মধ্যেই নির্বাচন করে বিদায় নেবেন। ডিসেম্বর থেকে জুন, এই শব্দটা শুরু থেকে তিনি বলেছেন, এখনো বলছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বিশ্বের কাছে একজন সম্মানের পাত্রে পরিণত হয়েছে, এবং বিশ্ব তাকে এখন সম্মান দেয়। দেখেন তারা যে অর্গানাইজেশন নিয়ে আজকে সেখানে অনুষ্ঠান করেছে, সেখানে বিভিন্ন দেশের প্রধানরা উপস্থিত থেকেছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানটা আপনারা একটু তাকিয়ে দেখেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে কি ভাষায় বক্তব্য দিয়েছে, এবং নেক্সট 2 ইয়ার্সের জন্য সেটা বাংলাদেশ সেখানে প্রতিনিধিত্ব করবে, চেয়ারম্যানশিপের দায়িত্ব নিয়েছে প্রেসিডেন্ট হিসেবে। তো সেই জায়গায় আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদেরকে মুখ উজ্জ্বল করছে, দেশের মানুষের মুখ উজ্জ্বল করছে। ভারত ধীরে ধীরে পরাস্ত হবে এবং পরাস্ত হচ্ছে, এবং তাদের পরাস্ত হওয়ার কয়েকটা নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করা, তারা দাঁড়িয়ে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানানো, ইউনূসের সাথে বৈঠক করার জন্য বেদিক হয়ে যাওয়া। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলটা দেখেন, ইউনূস কিন্তু ভারতকে কখনোই এমনভাবে ঘায়েলও করে নাই যেটা একেবারেই সচরাচর সস্তা দামের ঘায়েল করা। তিনি ভদ্র মার্জিত ভাষায় কথা বলতেন, তিনি বাংলাদেশের বিষয়ে কথা বলতেন, তিনি 7 সিস্টার্স নিয়ে কথা বলতেন, এমন এমন জায়গায় তীর নিক্ষেপ করতেন যেগুলো ওদের ভিতরে নতুন করে কম্পন সৃষ্টি করেছে। তিনি বলেছে বাংলাদেশ শান্ত না থাকলে 7 সিস্টার্স শান্ত থাকবে না। এই একটা শব্দ কিন্তু তাদেরকে আজকে ঘুম ভাঙিয়ে দিয়েছে। এইভাবে করে তিনি যখন তার জায়গাগুলো ঠিক করে নিচ্ছেন, এবং তিনি শুরু থেকে বলছেন যে আমাদের সম্পর্ক হবে ভারতের সাথে সাম্যের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। তুমি আমাকে মর্যাদা দিবে, আমিও তোমাকে দিব। শেখ হাসিনার মতো বিক্রি করে দিব না, দালালি করবো না। ওই কার্পেট ক্রস করে, লাল কার্পেট বাদ দিয়ে সবুজ ঘাস থেকে ক্রস করে তারপরে নেতা সাজতে যাবো না শেখ হাসিনার মতো। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফল হয়েছে। আমার বিশ্বাস ভারতের নরেন্দ্র মোদীর সাথে এই যে বৈঠক, এই বৈঠকটি একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত এখান থেকেই পাওয়া যায়, এবং বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটি পরিবর্তন এনে দিবে। বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, বাংলাদেশকে দাবিয়ে রাখার সুযোগ নেই। বাংলাদেশ আপন মনে এগিয়ে যাবে, আপন মনে এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের সেই নেতৃত্ব কিন্তু আছে। ইতিহাস নেতা জন্ম দেয়, ইতিহাস নেতা জন্ম দেয়। আমরা কিন্তু 5ই আগস্টের কয়েক ঘন্টা আগেও জানতাম না আমাদের দেশে কি হতে যাচ্ছে। 5ই আগস্টের পর 8ই আগস্টে আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা একজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পাইছি। দেখেন, দেশ ছোট কি বড় এটা দিয়ে কোনো বিচার হয় না, দেশ কে পরিচালনা করতেছে সেটা দিয়ে বিচার হয়। পৃথিবীতে বহু নেতা তার নিজের কর্ম দিয়ে, ভালো কাজ দিয়ে মানুষের মনে জায়গা করে নিছে, আর মানুষের মনের জায়গা থেকে ওই ইতিহাসের পাতায় চলে গেছে। আবার মানুষের মন থেকে যাদের প্রতি ঘৃণা ছিল তারা ওই ইতিহাসের কলঙ্কের পাতায় চলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই একটা ইতিহাস, ইতিহাস ওনাকে কি জন্ম দিবে? উনি ইতিহাস জন্ম দেয় ভাই। দেখেন, 5ই আগস্টের আগে আমরা চিনি নাই ওনাকে, বুঝতে পারি নাই, কারণ আমাদেরকে না এমন একটা জায়গা, এমন একটা অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে একজন খারাপ ব্যক্তি। এটাই বুঝেবার চেষ্টা করছে উনারা আর আমরা, 2 দল মিলা, হ্যাঁ, ভারত আর আওয়ামী লীগ, এই 2 দল মিলা এই চেষ্টাটা চালায় গেছে। কিন্তু যারা জানার ভিতরে ভিতরে জানতো, কিন্তু সাধারণ জনগণ কি জানতো? আজকে দেখেন মা বোনরা রাস্তাঘাটে চিৎকার করে বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারই আমরা চাই, আজীবন চাই।
আপনি যান যে কোনো বস্তিতে যা জিজ্ঞাসা করেন, ওনারা 5ই আগস্টের আগে জানতো না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, কিন্তু এখন সবাই চিনে। সারা পৃথিবীর লোক তো আগেই চিনতো, আমরা এখন চিনতে পারছি। দেখেন ভারত বলতেছিল না যে না 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 আমরা থাইল্যান্ডে বিমস্টেকে যাই বসুন না, আমরা কোনো আলাপ করুন না। যাওয়ার 2 সপ্তাহ আগেও কিন্তু তাদেরকে প্রস্তাব দিছে, তাদের কূটনৈতিক জবাব ছিল যে না আমরা এখনো এই সিদ্ধান্তে আসি নাই। কিন্তু পরে কি দেখলাম আমরা, সবাই বসে রয়েছে, নরেন্দ্র মোদী বসে রয়েছে, ইউনূস স্যার আসতেছে, বিকেল বাজতেছে, রাজা যেভাবে আসে ওইভাবে আসতেছে, সবাই দাঁড়ায় গেছে। নরেন্দ্র মোদী দাঁড়াইতে কয়েক সেকেন্ড দেরি হয়েছে আর কি, কিন্তু দাঁড়াইছে, তারপরে হাত মিলাইলো, কথা বললো। এই যা ওনারা বলতেছিল যে না না দেখা হবে না, দেখা হবে না, কিন্তু ইউনূস স্যার জানে উনি আমার সাথে দেখা করবে। তার প্রমাণ কি জানেন? ওই যে একটা গিফট নিয়ে গেছে না, একটা ছবি 15 সালে সেই দিল্লিতে, এই নরেন্দ্র মোদী কিন্তু একটা গোল্ড মেডেল উপহার দিছিল ইউনূস স্যারকে। সেই ছবিটা বান্দায়া সুন্দর করে ইউনূস স্যার নিয়ে গেছে, ভোগলে করে নিয়ে গেছে। জানে তো উনি দেখা করবেই, কথা বলবেই, কারণ ওই যে 7 সিস্টার যত রকম আলোচনাই করুক জায়গা মতো তো হাত দিয়ে দিছে। দেখেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বলতেছিল যে এই চীনের থেকে কি আনলো, কি হইলো, শুধু আলোচনা আলোচনা, গাল গপ্প, কি আনলো প্রমাণ পাইলেন তো? আমি আগেই বলছিলাম এই মিয়ানমার কিন্তু মুরব্বী মানে চীনকে, চীনে যাওয়ার পর একটা ফলাফল আসবেই। 1,80,000 রোহিঙ্গা খুব অল্প দিনের মধ্যে তাদের নিজের দেশে ফেরত যাবে। চিন্তা করতে পারেন? গত 16 বছর বহুত কথা শুনছি তো, কেউ পারছে একটা রোহিঙ্গা কেউ পারে পাঠাইতে, বরঞ্চ আরো ঢুকছে। 1,80,000 রোহিঙ্গা তার নিজের দেশে ফেরত যাবে। আরো 70,000 প্রক্রিয়াধীন, ওদের কাগজপত্রে নাম উঠতেছে, লেখা হচ্ছে, ধীরে ধীরে সব চলে যাবে। ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার না বুঝে কোনো কাজ করেন না। দেখেন ওই যে বললাম না, একটা ছবি হাতে করে নিয়ে গেছিল, দেখা হবে, সাইডে বসে কি কথা হইলো, কমন কিছু কথা তো হয়। সীমান্তের মধ্যে হত্যা হচ্ছে, এই আলাপ আমরা 54 বছরই করি, আমাদের সীমান্তের মধ্যে হত্যা করতেছে। গত 16 বছরে 1000 লোকের উপরে হত্যা হয়েছে, এর মধ্যে প্রায় 150 শিশু হত্যা হয়েছে এই সীমান্তে। এবং মজার ব্যাপার কি জানেন, ওরা না আমাদের দেশে শিশু মনে কইরা গুলি কইরা মাইরা ফেলায় দেখে তার নিজের দেশের মানুষ, এমন ঘটনাও ঘটছে। এই আলোচনা তো চলতেই থাকে। আরেকটা কমন আলোচনা আছে, তিস্তার পানি তাদের কাছে চাইতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে পরিকল্পনা হাতে নিছে চীনের সাথে, তাদের কাছে চাইতে হবে না, তারপরও আলাপ করছে। বাদ কি বাদ আলাপ, সীমান্ত হত্যা, তিস্তার পানি, গঙ্গার পানি, হাবি যাবি। কিন্তু মূল কথা ছিল শেখ হাসিনাকে কবে দিবেন। মোদীজি বলছে, মোদীজি কোনো উত্তর দেয় নাই, এত সহজে উত্তর দিতে পারবে না। সবচেয়ে মজা কি জানেন, এই নরেন্দ্র মোদীর মুখে কখনো হাসি দেখছেন আপনারা? যখন বিদেশে যায় বা নিজের দেশে থাকে, নিজের দেশে হয়তো টুকটাক হাসলেও আমার মনে হয় বিদেশে কখনো হাসে না। না হাসার কারণ কি জানেন? এটা হয় ভাই, আমারও হয়েছে। আমি একবার লন্ডনে গেছিলাম, বুঝছেন তো, কোনো ফরেনার টরেনার যদি আইসা করতো কথা বলতে না, আমার মুখে হাসি চলে যেত। কারণ ওই যে ইংরেজিতে কথা বলতে হবে, ওইটা ভাবতে গিয়া না মুখে হাসি আসতো না, উনার মুখে হাসি থাকে না। এই কারণে উনার পিছনে একজন বসা ছিল, স্যার ইংলিশে কথা বলছেন, উনি আবার হিন্দিতে উনারে বুঝাইছেন, উনি আবার হিন্দিতে বলছেন, দোভাষী পিছনে বসা, উনি আবার আমাদের ইউনূস স্যারকে ইংলিশে বুঝাইছে। এভাবেই আলোচনা হয়েছে, বুঝা নিয়েন, তাই না? ব্যাপার আছে না, একটা ব্যাপার আছে। আচ্ছা মোদীজি কি বলতে পারে? মোদীজির ওই কমন ডায়লগ, সংখ্যালঘু ওই কথাটা বলছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উনি খুবই চিন্তিত। আরো বলছে যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ওনারা চিন্তিত, তার মানে নির্বাচন। ওইখানে বুঝছেন সমস্ত দেশের যখন সবাই সামনে বসা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাষণের মধ্যে একটা কথা বলছে, যেটা ওনাকে কোনো প্রশ্ন করে নাই, কোনো সাংবাদিক কেউ প্রশ্ন করেনি, উনি নিজে থেকে বলছে যে যত দ্রুত সম্ভব আমার দেশে আমি নির্বাচন দিব, যত দ্রুত সম্ভব। আরো কি শুনেছে এখানে জানেন? নরেন্দ্র মোদী সহকারে সবাই কানের মধ্যে পৌঁছায় দিছে যে আমার দেশে গণহত্যা হয়েছে জুলাই আগস্টে। দেশে সবকিছু লুটপাট করে নিয়ে চলে গেছে, ভঙ্গুর একটা দেশ, সেই দেশকে আমার গড়তে হচ্ছে, এবং তারপরেও আমি খুব দ্রুত নির্বাচন দিয়ে দিব। মানে কানে যেটা দিবার দিয়ে দিছে, এবং শেখ হাসিনাকে যে চায় ওই যে ব্যক্তিগত বৈঠকে সেটা জানাই দিছে। এইটুকু ওনার জানাইবার ছিল, যেটুকু বুঝার নরেন্দ্র মোদী সাহেব বুঝা নিবে। এবার ওনার মুখ থেকে তো হাসি চলে গেছে, এমন হাসে না, আরো মুখ শুকায় গেছে, মুখ একদম শুকনা মুখ নিয়ে উনি কথা বলছে। হাসে না কেন? হাসবেন নরেন্দ্র মোদী সাহেব, হাসবেন। হাসি হলো সবচেয়ে বড় একটা শক্তি মানুষকে পরাজয় করার। দেখেন না আমাদের ইউনূস স্যার কথায় কথায় হাসে, সবসময় হাসি মুখ। এই হাসি মুখ দিয়েই তো শত্রুদের পরাজয় করে আর আমাদের মন জয় করে। থাইল্যান্ডের সাইডে বসে যে 40 মিনিট আলোচনা হয়েছে, এটা একটা রেকর্ড। সাইডে বসে তো আলোচনা হয় 20 মিনিট 25 মিনিট, 40 মিনিট লম্বা টাইম। এই লম্বা টাইমের মধ্যে উনাকে বুঝাই দিছে যে আমার শেখ হাসিনা চাই। আমি তিস্তার পানি, গঙ্গার পানি, সীমান্ত হত্যা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। নরেন্দ্র মোদীর কাছে আমাদেরকে চাইতে হবে না, সিস্টেম করেই আমরা বন্ধ করে ফেলুম। মোট কথা হয়েছিল শেখ হাসিনাকে দিতে হবে। শেখ হাসিনাকে দিবে কিনা তার উপর নির্ভর করে ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব। আর এই থাইল্যান্ডের ওনার আলোচনার মধ্যে আরেকটা বিষয় ছিল, উনি নিজে থেকে এগুলো সব প্রকাশ করে দিছে এখানে, মানে নরেন্দ্র মোদীজির কানের মধ্যে পৌঁছায় দিছে ভুটান আর নেপাল
তাদের কোনো সমুদ্র সীমা নাই এবং 7 বোনেরও কোনো সমুদ্র সীমা নাই। আমার আছে, আমি তাদের অভিভাবকের মতো, আমি রাস্তা দিব এবং এই রাস্তা পাইলে এই 7 বোন 7 সিস্টারও কিন্তু ভুটানের ব্যবসা বাণিজ্য চালাইতে পারবে, নেপালে ব্যবসা বাণিজ্য চালাইতে পারবে, আমরাও ব্যবসা বাণিজ্য করতে পারবো, চীনও জড়িত হইতে পারবে এবং ভারতেরও উপকার হবে। অল পজিটিভ। এতদিন যে ভারতের মিডিয়া চীনে যাওয়ার পর থেকে যেসব ন্যারেটিভ কথা বলতেছিল, এখন কিন্তু নরেন্দ্র মোদী বুঝতে পারছে কে ডক্টর মোহাম্মদ ইউনূস, কেন নোবেল পাইছে, ওই লোক কোন মাপের, সেটা কিন্তু উনি বুঝা ফেলাইছে। রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাক সংযমের পরামর্শ দিয়েছেন, ধমক দিয়েছে। আবার শুনি, রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাক সংযমের পরামর্শ দিয়েছেন, ধমক দিয়েছে। ধমক দিয়েছে কথাটা মার্ক করেন। নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যারকে ধমক দিয়েছেন, এই শব্দটা বলল এই যে মঞ্জুরুল আলম পান্না, এই পান্নারে গতকালকে রোস্ট করছিলাম ভদ্রভাবে, বলছিলাম যে আপনি বেশি বুঝেন না ভাই, সাংবাদিকতা করেন, আপনি আইসাই যে বলতেছেন বাংলাদেশ সরকার নাকি ভারতের কাছে পায়ে ধরছে একটু এই মিটিংটা করার জন্য, এই ধরনের মিথ্যা কথা বলবেন না। আমি খুব ভদ্রভাবে বলছিলাম আপনি এই ধরনের অপপ্রচার করবেন না, এতে করে দেশের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, জনগণকে বিভ্রান্ত করা হয়। আর আজকে আপনি বলতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূস স্যারকে ধমক দিয়েছেন। হাউ ডিয়ার ইউ আর মিস্টার পান্না, কথাবার্তা বলার সময় ভালো করে বলবা। তুমি কে আমরা চিনি না, তুমি তো সেই পান্না, তুমি সারা কাজ করতে ইটিভিতে তোমারে ইলিয়াস হুসেন লাথি দিয়ে বাই করে দিছে, এডিটর থেকে তোমারে বানাইছে সাংবাদিক, তুমি আমার বৈশা মানুষের আঙ্গুল দাও। ভারতের সংবাদ মাধ্যম কি বলছে তুমি সেটা বাংলাদেশে মিস ইন্টারপ্রিটেশন কইরা বলতাছো নরেন্দ্র মোদী সাহেব ইউনূস সাহেবের ধমক দিয়েছেন। এত সোজা ধমক দেওয়া? আর কোন রাষ্ট্রপ্রধানকে ধমক দেয়? ইউনূস কি রাস্তার থেকে ভাই আসছে নাকি কেউ ধমক দিয়ে কথা বলবে নরেন্দ্র মোদী? তোদের জন্য, কুকুরের বাচ্চাগুলোর জন্য আজকে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে। সাংবাদিকতা করো, আসিরা একটা টেলিভিশন কোম্পানির এডিটর হইছ, সাংবাদিক, পয়সা কামাইতে চাও ভিক্ষা কর, রাস্তায় করা নিয়ে নাম বেটা। তুই যে কত বড় মিথ্যা কথাটা বললি, এই কথাটা কি ভারতীয় কোনো সংবাদ মাধ্যম বলছে? হ্যাঁ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূস সাহেবকে ধমক দিয়েছে বলছে কেউ? এটা বলবে? এটা বলার মতো কথাটা কত বড় খারাপ তুই করছিস তুই জানিস? তোকে আজকে আমি তুই করে বললাম, কালকে আমি আপনি করে কথা বলছি, বিকজ এই কথাটা শুধু নরেন্দ্র মোদী বলেই নাই, তুমি বানায় বলতেছো এই কথা। নরেন্দ্র মোদী যেটা বলছে যে আমাদের মধ্যে কথাবার্তা সংযমশীল হওয়া উচিত, এটা কেন বলছে আমরা জানি। চায়না নিয়ে কথা বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, নরেন্দ্র মোদী সেটা পছন্দ করে নাই, বলতেই পারে আমরা পরস্পর সংবেদনশীল থাকি কথাবার্তায়। এটার মানে কি ধমক? তাই বাট এটার মানে কি ধমক? ফাজিল কোথাকার। বন্ধুরা, এই লোককে কি বলুন, অনেকেই বলতেছে ওকে অ্যারেস্ট করা হোক। না 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 না, ও চায় ওকে অ্যারেস্ট করা হোক, ও চায় ওকে যেন এগুলো বলার পরে সরকার তাকে গ্রেফতার করে, উনি হিরো হয়ে যেতে চান, ন্যাশনাল হিরো হয়ে যেতে চান, এইটাই তার টার্গেট। ইউনূস সরকার তোমাকে অ্যারেস্ট করবে না, কারণ তোমাকে অ্যারেস্ট করে তোমাকে হিরো বানাবে না। তবে এই ধরনের কথা যদি তুমি রেগুলার বলে যাও মিস্টার পান্না, জনগণ তোমাকে ক্ষমা করবে না, বলে দিলাম। তোমার এখানে অনেক ভক্তকুল আছে, তোমার ভক্তকুল যারা তোমাকে বাহাবা দিচ্ছে, আমি তাদেরকে কোনো কিছু বলবো না, আমি তোমাকে বলবো তুমি কথাবার্তা বলার সময় সংবেদনশীল হবা। একদম থ্রেট করে বললাম, মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যার সম্পর্কে কোনো কথা বলবা, সত্য হলে বলবা। ভারতীয় কোনো সংবাদ মাধ্যম বলে নাই যে ইউনূস সাহেবকে নরেন্দ্র মোদী ধমক দিয়েছে, তুমি ধমক শব্দটা ব্যবহার করলে কেন? বন্ধুরা, আমি আসলে কি বলবো, ভাষা খুঁজে পাইতেছি না। শব্দটা শোনার পর আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে ভাই। কালকে ওনারে বুঝাই বললাম যে মিথ্যা কথা বললেন না, এগুলো কেন করতেছে এরা? মানুষকে বিভ্রান্ত করতেছে। এবং ওর এই কন্টেন্টের নিচে যে ভাইরা ওকে বাহাবা দিচ্ছেন, আমি তাদের বলতেছি, ভাই আপনারা যদি আওয়ামী লীগও করেন, আপনারা আপনাদের অবস্থানে ঠিক থাকেন না, যেটা সত্য সেটাকে সত্য বলেন, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলেন। আর আপনারা খামাগা কেন এই সমস্ত আলতু ফালতু লোকের সাপোর্ট করে, ওরে সাপোর্ট দিয়ে চ্যানেলটাকে গ্রোথ করাইতেছেন? আপনারা কি পাচ্ছেন? আপনারা তো নিষ্পেষিত। এই পান্না তো মাল খায়, এই পান্না মান্থলি টাকা পায়। আপনি যে কমেন্ট করছেন আপনি পান, আপনাকে আপনার নেতা কোনো টাকা দেয়? ধরলাম আপনি একজন সাধারণ আওয়ামী লীগের কোনো সাথে নাই পাশে নাই, কিন্তু আপনার যে নেতা ছিল সে আপনার খবর রাখে, সে তো বসে রয়েছে ফ্রান্সে নয় ইটালি।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।